নবাব সলিমুল্লাহর নাতি পরিচয় দেয়া আলী হাসান আসকারী নিজেকে প্রভাবশালী দাবি করে চাকরির প্রলোভন সহ বিদেশে পাঠানোর নাম করে অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। প্রতারণার জাল বেছাতে আসকার দ্বিতীয় বিয়ে করেন চুয়াডাঙ্গায়। সম্প্রতি গ্রেফতারের পর বেরিয়ে আসতে শুরু করে তার নানা অপকর্মের ঘটনা। প্রতারক আসকারী ও তার সহযোগীদের শাস্তির দাবি ভুক্তভোগীদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। আলী হাসান আসকারী যখনই চুয়াডাঙ্গা তার শ্বশুরবাড়িতে আসতেন তখনই ফুটিয়ে তুলতেন উৎসবের আমেজ। তার সঙ্গে থাকত বেশ কয়েকটি দামি গাড়ি ও 10 থেকে 12 জন গানম্যান। স্বাস্থ্য বিভাগ, সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে আত্মীয় স্বজন ও এলাকার অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই প্রতারক। সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার হলে অনেকেরই মাথায় হাত ওঠে। আইজির পরিচয়, ডিআইজির পরিচয়, সচিবালয়ের পরিচয়, মন্ত্রণালয়ের পরিচয়, বিভিন্ন পরিচয়ে আস্তে আস্তে সে এমন একটা প্রভাব বিস্তার করতে থাকে। চুয়াডাঙ্গার মাসপটির এক ছেলের কাছ থেকে টাকা নিয়েছে, তাকে এয়ারপোর্টে চাকরি দেবে বলে, কিন্তু তাকেও আমাদের মতো করে ঘোরাচ্ছে। চুয়াডাঙ্গা দামুরহুদার বিষ্ণুপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম তার বোনকে স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার নাম করে 3 দফায় মোট 13 লাখ টাকা হাতিয়ে নিয়েছে আসকারী। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে হয়রানি ও খুনের হুমকি দেন আসকারী ও তার স্ত্রী হেনা। সর্বমোট আমি 13 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছি। সেই টাকা আমি চাইতে গেলে আমাকে বিভিন্ন হুমকি ধমকিও দেয়। চাকরির জন্য তাকে যখন বলি, উনি আমাদের বিভিন্নভাবে ছলনা করে যে এখন নাই, আবার আরেকটা চাকরির সুযোগ দাও। গেল সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় আসকারী, তার স্ত্রী হেনা ও শ্যালক জনিকে আসামি করে একটি মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। পরে আসকারীর শ্যালক জনিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাতক আছে স্ত্রী হেনা। আমরা অভিযোগের তদন্ত করছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একজন আটক হয়েছে, গতকালকে তার শ্যালককে আমরা আটক করেছি। আপাতত এই মামলার 3 জন আসামির ভিতরে আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। হেনা ও জনির নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে দাবি করেন আসকারীর শ্বশুর হাতেম আলী। রফিকুলটা আমার ছেলে এবং মেয়ের নামে মামলা দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা। ওরা এই টাকার 1 টাকাও নেয়নি। প্রতারক আলী হাসান আসকারী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতারণার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দীপ্তচন্দ্র পাল, RTV। স্বামীর সঙ্গে ঝগড়া মিটিয়ে দেওয়ার কথা বলে কুমিল্লা থেকে চট্টগ্রামে এনে প্রতিবেশী নারীকে ধর্ষণ ও মারধর করায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা নারীর স্বামীর সঙ্গে ঝগড়া করে কুমিল্লা চলে যাওয়ায় তাকে ঝগড়া মিটিয়ে দেওয়ার কথা বলে চট্টগ্রামে ডেকে এনে ধর্ষণ করে প্রতিবেশী মনির। বিষয়টি জানাজানি হলে এলাকার কিছু যুবক তাদের জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং নারীকে মারধর করে তার টাকা কেড়ে নেয়। পরে শনিবার রাতে নারী মামলা করলে ধর্ষক মনির সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে গাজীপুরের বাঘের বাজার এলাকায় চলন্ত বাসে এক নারী হকারকে ধর্ষণের অভিযোগে তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটি জব্দ করে জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাসে করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন ওই নারী। লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও লাশ আগুনে পোড়ানোর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মসজিদের খাদেম সহ 3 জন। শনিবার রাতে 3 দিনের রিমান্ড শেষে তারা আমলি আদালতের বিচারক ফেরদৌসী বেগমের আদালতে এই জবানবন্দি দেন। এরা হলেন বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলী, মেহেদি হাসান রাজু ও আব্দুল গনি। অন্যদিকে ঘটনার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটরকে শনিবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতে তার রিমান্ড চাওয়া হতে পারে। এ ঘটনায় করা আলাদা 3 মামলায় এ পর্যন্ত মোট 25 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 29 অক্টোবর লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শহীদুন্নবী জুয়েলকে মসজিদ থেকে বের করে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেন আসামিরা। চট্টগ্রামে অস্ত্র মামলায় আলোচিত কিশোর গ্যাং লিডার সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং তার সহযোগী সজল দাসের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানিয়েছেন, অস্ত্র মামলায় 2 জনের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে লিমনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ ও সজলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত শুক্রবার একটি হত্যা মামলার আসামি মুক্তারকে মারধরের মামলায় গ্রেফতার করা হয় লিমনকে। পরে সহযোগী সজলকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
আধিপত্য বিস্তার নিয়ে বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গেল রাতে বরিশাল কলেজ মোড়ের একটি হোটেলে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত টিপুকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হোটেলে টিপুর ওপর 10-12 জনের দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। চিৎকারে স্থানীয়রা এসে টিপুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, সিনিয়র জুনিয়র ও আধিপত্য বিস্তার নিয়ে এ হামলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ তারাকান্দায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন একজন। নিহতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বামনডহর গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে মঞ্জু মিয়া ও তারাকান্দা উপজেলার কালুনিকান্দা গ্রামের রুহুল আমিনের ছেলে সাইদুল ইসলাম। রবিবার সকাল 7:30টার দিকে নেত্রকোনা ময়মনসিংহ আঞ্চলিক সড়কের খিচা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের জেলা শহরে বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে 23 ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। গতকাল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়। এতে গতকাল থেকে আজ সকাল 11টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় বগিতে থাকা তেল রেললাইন ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় 1,60,000 লিটার জ্বালানি তেল স্থানীয়রা সংগ্রহ করে নিয়ে যায় বলে জানায় সংশ্লিষ্টরা। ঘটনার পর আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন 23 ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা জয়পুরহাটের কৃষকরা। ইঁদুর তাড়ানো সম্ভব না হলে ফসলহানির আশঙ্কা করছেন তারা। এদিকে লালমনিরহাটে পাটগ্রামে আমন ধানের পোকার আক্রমণ এবং খোল পড়া রোগ দেখা দিয়েছে। এতে কৃষি বিভাগ কোনো প্রকার সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামান ও লালমনিরহাট থেকে হাসানুল আজিজের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। চলতি মৌসুমে প্রায় 71,500 হেক্টর জমিতে রোপামন ধান চাষ করা হয়েছে জয়পুরহাটে। আর চাষ করা ধান গাছ এতদিন ভালো থাকায় বাম্পার ফলনের আশায় ছিলেন কৃষকরা। কিন্তু হঠাৎ করে জমির কচি ও নরম ধান খেয়ে ফেলছে ইঁদুর। নানা চেষ্টায় তা নিধন বা দমন করা সম্ভব হচ্ছে না। এতে উৎকণ্ঠায় দিন কাটছে কৃষকদের। প্রত্যেকটা জমি ধান কাটে বিনাশ করতেছে, মাটা পানি দেয়, পানির উপর দেয় যায়। ধান ইঁদুরে কেটে ধ্বংস করে দিচ্ছে, এটার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ইঁদুরের উপদ্রব বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না বলে স্বীকার করে খোদ কৃষি বিভাগ। এখন মাঠে ইঁদুরের আক্রমণ দেখা যাচ্ছে। দেখতে ইঁদুর যে পরিমাণ কাটে তার 90%ই নষ্ট হয়ে যায়। অন্যদিকে বন্যার কারণে লালমনিরহাটের পাটগ্রামে বেশি দামে ধানের চারা কিনে রোপণ করেন কৃষকরা। কিন্তু ধান গাছে পোকার আক্রমণ ও খোল পড়া রোগ দেখা দেয় দিশেহারা হয়ে পড়েন তারা। কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ তাদের। এতে কাঙ্ক্ষিত ফসল না পাওয়ার শঙ্কায় আছেন তারা। আমি 2 বার করে ওষুধ দিছি, পাতা মরানোর রোগের কোনো এখনো ফল পাইতেছি না। ভিতরে পোকা, মাথাও মরে রাখে, কিন্তু ভিতরে কোনো পোকা ওষুধ প্রয়োগ হয় না। এই পাতাগুলো কাইটে নিয়ে আমরা গরুকে খাওয়াবো, গরু মরে যায়। তবে ধান গাছ রক্ষায় চাষিদের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। এই বিষয়ে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারগণ সহ সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত আমরা কৃষকগণকে পরামর্শ দিয়ে যাচ্ছি। কয়েক দফা বন্যা আর প্রাকৃতিক দুর্যোগ সামলে আমন ধান চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রক্ষায় কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপ চান কৃষক সহ সংশ্লিষ্ট সবাই। নাদিরা সুলতানা, RTV। পটুয়াখালীর কলাপাড়া থেকে 7 মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌপুলিশ। সকালে উপজেলার আলিপুর মৎস্য মার্কেট থেকে 4 মণ এবং রাতে একই মার্কেট থেকে 3 মণ মাছ জব্দ করা হয়। কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ ASI কামরুজ্জামান জানিয়েছেন, বাজারে বিক্রির জন্য এসব জাটকা ইলিশ সংরক্ষণ করে ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। দৃষ্টিনন্দন লালমাই উদ্ভিদ উদ্যান কুমিল্লার বিনোদন কেন্দ্রের ক্ষেত্রে নতুন এক দিগন্তের সূচনা করেছে। জেলার উল্লেখযোগ্য বিনোদন জোন হিসেবে খ্যাত কোটবাড়ি এলাকায় 17 একর জমির ওপর এই বিনোদন কেন্দ্রটি অপার সৌন্দর্যের
লীলাভূমি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দুপুরে দৃষ্টিনন্দন এই উদ্যানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, এই উদ্যানটি বেসরকারি বিনোদন কেন্দ্রগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বিনোদনের পাশাপাশি শিক্ষা ও গবেষণা কাজেও বিশাল ভূমিকা রাখবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্যানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ প্রবেশ মূল্য অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের জন্য ৫ টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা এবং বিদেশিদের জন্য ৪০০ টাকা। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং এক্সপেডিশন ২০২০-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম। সেনাবাহিনীর ১০০ জন সদস্য তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে কক্সবাজারের টেকনাফের উদ্দেশ্যে মোট ১০১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করেন। এর আগে বাংলাবান্ধার 0 পয়েন্টে শূন্য রেখায় ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী। এ সময় প্রধান অতিথির মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেবার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করেছে সেনাবাহিনী। পঞ্চগড়ে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের এই জেলায় গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা ও কুয়াশা। সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। গতকাল শনিবার এ জেলায় তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে হিমালয়ের পাশের এই জেলায় দিন দিন তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়ছে। মাগুরায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া আদি সংস্কৃতি যাত্রাপালা। গেল রাতে জেলা শহরের আসাদুজ্জামান মিলনায়তনে শিল্পকলা একাডেমির আয়োজনে আমার মানুষ প্রতিমা নামের যাত্রাপালাটি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই যাত্রাপালায় অভিনয় করেন জেলার যাত্রাশিল্পীরা। হারিয়ে যাওয়া এই যাত্রা উপভোগ করেন দর্শকরা। এদিকে এই শিল্পকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন জেলা প্রশাসক। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।